প্রিয় ছাত্রছাত্রীরা, আমি বেহালা হাই স্কুলের ইতিহাসের শিক্ষিকা স্বাতী ভৌমিক। আজকে তোমাদের নবম শ্রেণীর প্রথম অধ্যায়টি পড়াবো। ফরাসি বিপ্লবের কয়েকটি দিক 1789 সাল থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রথমে বলে রাখি, বিপ্লব বলতে কি বুঝি। বিপ্লব শব্দের অর্থ হচ্ছে আমূল পরিবর্তন, অর্থাৎ প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, শাসনতান্ত্রিক, ধর্মীয় যে পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু আমূল পরিবর্তন হতে হবে। শুধু তাই নয়, কার্যকরী এবং দ্রুত পরিবর্তন হতে হবে। কোনো একটি বিপ্লবকে আমরা একটি নির্দিষ্ট সাল তারিখের সাহায্যে কিন্তু বর্ণনা করতে পারি না। এই পরিবর্তনটি কিন্তু ধারাবাহিকভাবে, নিরবিচ্ছিন্নভাবে চলে আসছে, সেটাকেই আমরা বলি বিপ্লব। তো ফ্রান্সে ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল 1789 সালে। যদিও এটিকে বৈক্ষণিক বললাম, কোনো সালের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি না, তবু এটিকে আমরা বলতে পারি যে মধ্যযুগ এবং আধুনিক যে মধ্যযুগের সামন্ততান্ত্রিক ব্যবস্থা এবং আধুনিক যে গণতান্ত্রিক ব্যবস্থার একটা ছেদবিন্দু হিসেবে কিন্তু আমরা এটাকে বলতে পারি। প্রথমে বলে রাখি যে ফ্রান্স ছিল বিপ্লবের সূতিকাগৃহ। এরপরে আমরা পড়বো 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব এবং 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব কিন্তু ফ্রান্সেই সংগঠিত হয়েছিল। ফ্রান্সে বিপ্লব পড়ার আগে আমরা ঐতিহাসিক লেফেভারের কথা পড়বো। তিনি বলেছেন যে ফ্রান্সের এই যে বিপ্লবের কারণ সম্পর্কে আমাদের জানতে গেলে ফ্রান্সের অতীত ঐতিহ্য সম্পর্কে জানতে হবে, কারণ তার এই অতীত ঐতিহ্য বা অতীত ইতিহাসের মধ্যেই কিন্তু ফরাসি বিপ্লবের কারণ নিহিত রয়েছে। এছাড়া ঐতিহাসিক কোবান্ত বলেই দিয়েছেন যে অনেকগুলো ছোট ছোট খরস্রোতা নদী ঐক্যবদ্ধ হয়ে যখন একটি ভয়ঙ্কর বন্যার সৃষ্টি করে, তেমনি ফরাসি বিপ্লবও তেমনি একটি ছোট ছোট ঘটনার সংমিশ্রণে তৈরি একটি বিপ্লব। এছাড়াও সমকালীন বিখ্যাত অর্থনীতিবিদ ফ্রান্সের অর্থনীতির পর্যালোচনা করে অ্যাডাম স্মিথ তিনি বলেছেন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। তো ফ্রান্স সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে ফ্রান্সের সমাজ ব্যবস্থা কিরকম ছিল। ফ্রান্সে তৎকালীন ছিল রাজতন্ত্র এবং রাজারা ছিলেন বুর্বো বংশীয় রাজা। চতুর্দশ লুইকে আমরা দেখেছি, তিনি ছিলেন একজন স্বৈরাচারী এবং একজন রক্ষণশীল রাজা। তিনি নিজেই বলেছেন আমি রাষ্ট্র, অর্থাৎ তিনি যা বলবেন সেটাকেই সাধারণ মানুষকে মানতে হবে। পরবর্তীকালে পঞ্চদশ লুই সিংহাসনে বসেন, তাকে প্রজাপতি রাজা বলা হতো। তিনি বিলাস ব্যসনে লিপ্ত থাকতেন এবং রাজতান্ত্রিক বিষয় বা রাজ্য শাসন বিষয়ে তার কোনো রকম ধারণাই ছিল না। এবং পরবর্তী যিনি রাজা ছিলেন ষোড়শ লুই, তিনি ছিলেন অত্যন্ত দুর্বল এবং রানী আতওয়ানেতের দ্বারা তিনি নিয়মিত রানী আতওয়ানেত তাকে ছিলেন সিংহাসনের পশ্চাতে শক্তি, নিয়মিত তাকে নিয়ন্ত্রণ করতেন। তো এইভাবে কি হয়েছিল না, ফ্রান্সের রাজতন্ত্র ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। এছাড়াও ছিল ফ্রান্সে ইন্টেন্ডেন্ট নামক কর্মচারীরা, তারা লেতার দা ক্যাসে বা বিনা বিচারে, বিনা পরোয়ানায় তারা সাধারণ মানুষকে গ্রেপ্তার করে বাস্তিল দুর্গে তাদেরকে আটকে রাখত এবং বাস্তিলকে বলা হতো সেই সময় রাজনৈতিক কারাগার। বাস্তিলে যে শুধুমাত্র সাধারণ মানুষকে আটকে রাখা হতো তাই নয়, বাস্তিল ছিল প্রধানত রাজার অস্ত্রাগার। সুতরাং বাস্তিলকে মনে করাই হতো রাজতন্ত্রের প্রতীক হিসেবে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ফ্রান্সে সমাজ ব্যবস্থার ছিল হচ্ছে গিয়ে মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক ব্যবস্থা। এটাকে আমরা পুরাতন তন্ত্র ব্যবস্থা বা যেটাকে আমরা বলি অঁসিয়া রেজিম। তো এই পুরাতন তন্ত্র ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ কৃষিভিত্তিক অর্থনীতির ওপর কিন্তু ফ্রান্স দাঁড়িয়েছিল। এছাড়াও শুধুমাত্র যে অর্থনীতি ছিল তাই নয়, এই সময় আমরা দেখতে পাচ্ছি যে দু ধরনের করের কথা আমরা বলতে পারি। একটা হচ্ছে প্রত্যক্ষ কর এবং একটা হচ্ছে পরোক্ষ কর। প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে আমরা প্রথমেই যেটা পড়ে সেটা হচ্ছে টাইলি ছিল গিয়ে ভূমি কর। এছাড়া ছিল ক্যাপিটেশন হচ্ছে উৎপাদন কর। তাছাড়া ছিল ভ্যাংতিয়েমে হচ্ছে স্থাবর অস্থাবর সম্পত্তির ওপর কর। এছাড়াও বিভিন্ন পরোক্ষ করও ছিল, যেমন গ্যাবেলা বা লবণ কর, করভি বা বেগার শ্রমের ওপর কর, টাইথ বা ধর্মকর যেটা যাজকরা সাধারণ মানুষের কাছ থেকে আদায় করত, ইত্যাদি বিভিন্ন রকমের কর আদায় করা হতো। এবং আমরা দেখব তৎকালীন যে সামাজিক কাঠামো, সেই সামাজিক কাঠামোর মধ্যে যদি আমরা একটা ত্রিভুজ বানাই, সেই ত্রিভুজের একদম ওপরে রয়েছেন রাজা, রাজার ঠিক নিচে রয়েছে সুবিধাভোগী শ্রেণী। এই সুবিধাভোগী শ্রেণীকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রথম এস্টেট এবং দ্বিতীয় এস্টেট। এস্টেট শব্দের অর্থ হচ্ছে শ্রেণী। প্রথম এস্টেট কারা? প্রথম এস্টেট হচ্ছে যাজক সম্প্রদায়। এদেরকে দুই ভাগে ভাগ করা হয়, উচ্চ
উচ্চ যাজক এবং নিম্ন যাজক। উচ্চ যাজক হচ্ছে যারা শহরে গির্জায় অবস্থান করছে, যারা ফ্রান্সের মোট কৃষিজমির বেশিরভাগটাই ব্যবহার করছে কিন্তু রাজাকে কোনো কর দিচ্ছে না। এবং এরা কারা? এরা হচ্ছে বিশপ, ক্যানন ইত্যাদিরা। এরপর আমরা দেখতে পাচ্ছি রয়েছে যারা, তারা হচ্ছে নিম্ন বুর্জোয়া। এই নিম্ন বুর্জোয়া কারা? এই নিম্ন বুর্জোয়া হচ্ছে যারা গ্রামে থাকতো এবং সাধারণ জীবনযাপন করতো এবং তারা শিক্ষিত ছিল কিন্তু তারা দরিদ্র ছিল। তো এরা ছিল হচ্ছে কি নিম্ন বুর্জোয়া, নিম্ন যাজক। এছাড়া ছিল আরেকটা সুবিধাভোগী শ্রেণী, তাদেরকে আমরা বলি অভিজাত শ্রেণী। এরা ছিল দ্বিতীয় এস্টেট। এখানেও দুটো ভাগ আমরা দেখতে পাই। সেই দুটো ভাগের মধ্যে প্রথম যে ভাগটা ছিল সেই ভাগটা হচ্ছে প্রথম যে ভাগ, তার মধ্যে প্রথমেই যে যাকে বলি তাদের হচ্ছে দরবারি অভিজাত বা অসিধারী অভিজাত বলা হতো। এরা হচ্ছে বংশকৌলিন্য বা জন্মগত দিক থেকে এরা ছিল অভিজাত। এবং আরেকটা ছিল পোশাকি অভিজাত, যারা তৃতীয় সম্প্রদায়ভুক্ত হয়েও পরবর্তীকালে যোগ্যতার ভিত্তিতে তারা এই পোশাকি, তারা অভিজাত এই পর্যায়ে পৌঁছেছিল। যথারীতি দরবারি অভিজাতরা এই পোশাকি অভিজাতদের কিন্তু একদমই পছন্দ করতো না, তাদেরকে হেয় করত। এছাড়া ছিল তৃতীয় সম্প্রদায়, যাদেরকে আমরা বলি তৃতীয় এস্টেট। এই তৃতীয় এস্টেট ছিল হচ্ছে গিয়ে সবচেয়ে নিপীড়িত শোষিত সম্প্রদায় এবং এদের সংখ্যা ছিল ফ্রান্সের মোট জনগণের প্রায় 96%। এবং সব থেকে কম সম্পত্তি দিন আনে দিন খায় মানুষরাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো তৃতীয় সম্প্রদায়ের মধ্যে প্রথমে যার কথা আমরা বলবো সেই সম্প্রদায়ের নাম হচ্ছে বুর্জোয়ারা। বুর্জোয়া কারা? বুর্জোয়া হচ্ছে তাদের তিন ভাগে ভাগ করা হয়। বুর্জোয়া প্রথম যারা রয়েছে তাদের হাতে প্রচুর অর্থ রয়েছে, যেমন বণিক, ব্যবসাদার, বড় ব্যাংকার ইত্যাদি। মধ্য বুর্জোয়া হচ্ছে শিক্ষিত মানুষরা, যেমন ডাক্তার, আইনজীবী, আমরা টিচারদের কথা বলতে পারি। আর তৃতীয় যারা নিম্ন বুর্জোয়া যারা, তারা হচ্ছে ছোটখাটো দোকানদার, কারিগর এরা। এছাড়াও শ্রমিক, কৃষকরা রয়েছে, সাঁকুলেরদের কথা বলতে পারি। এদেরকে নিয়েই হচ্ছে তৃতীয় সম্প্রদায়। তো এদের হাতেই সবথেকে বেশি, এদের সংখ্যা ছিল প্রচুর, কিন্তু এদের ওপরই সব থেকে বেশি করের বোঝা কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে যখন অর্থনৈতিক বিপর্যয় দেখা দেয় এবং রাজা বিভিন্ন অর্থমন্ত্রী নিয়োগ করেন, তার মধ্যে তুর্গো, নেকার, ক্যালনে, ব্রিয়া প্রমুখ অর্থমন্ত্রীরা প্রত্যেকে এসে রাজার রাজভাণ্ডারের অবস্থা দেখে, অর্থর কোষের অবস্থা দেখে তারা রাজাকে বলেছিল যে শুধুমাত্র সাধারণ মানুষদের উপর কর চাপালে হবে না, কর চাপাতে গেলে কিন্তু এই যে বাকি যে দুটো সম্প্রদায় রয়েছে তাদের উপরও কর চাপাতে হবে। রাজা কর চাপানোর কথা ঘোষণা করলে এই অভিজাতরা প্রথম কিন্তু রাজার বিরুদ্ধে গিয়ে বিদ্রোহ করে এবং তারা রাজাকে জোর দেয় যে যেন রাজা যেন এই কর চাপানোর বিরোধিতা করে এবং রাজার উপর তারা জোর দিয়ে তারা অর্থমন্ত্রী একজনের পর একজন অর্থমন্ত্রীকে কিন্তু মানে পরিবর্তন করতে রাজাকে বাধ্য করে। এই সূত্রেই বলে রাখি যে ফরাসি বিপ্লবের পশ্চাতে শুধুমাত্র যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কারণ রয়েছে তা নয়, দার্শনিকদের অবদানের কথাও কিন্তু আমাদের জানতে হবে। দার্শনিকদের মধ্যে প্রথমেই আমরা যার কথা পড়ব তিনি হচ্ছেন মন্টেস্কু। তার লেখা বিখ্যাত গ্রন্থ, তার নাম হচ্ছে স্পিরিট অফ দ্য লস, এবং সেখানে তিনি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলেছেন, অর্থাৎ শাসন, আইন এবং বিচার এই তিনটি বিভাগকে আলাদা করার কথা বলেছেন এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের কথা বলেছেন। এছাড়া রয়েছেন ভলতেয়ার, তিনি কাঁদিদ এবং লেতর ফিলোসফিক এই দুটি গ্রন্থের মাধ্যমে তিনিও নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের কথা কিন্তু ঘোষণা করেছেন। রুশো ছিলেন অন্যতম একজন বিখ্যাত দার্শনিক। তিনি তার সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে জেনারেল উইলের কথা বলেছেন যে সাধারণ মানুষ কিন্তু চুক্তির মাধ্যমে রাজাকে সিংহাসনে বসিয়েছেন, সুতরাং রাজা কিছুতেই স্বৈরাচারী হতে পারেন না, রাজাকে নিরঙ্কুশ রাজতন্ত্র তিনি কিছুতেই ভোগ করতে পারেন না, রাজা হবেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের প্রতীক এবং সেখানে জনগণই কিন্তু শাসন করবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সমকালীন বিশ্বকোষ প্রণেতা দিদেরো, এলেমবার্ট প্রমুখরা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু এই রাজার এই স্বৈরাচারী ক্ষমতার বিরোধিতা করছেন। এর পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে রাজার উপর যখন অভিজাতরা জোর দিয়ে 1614 খ্রিস্টাব্দের প্রায় 175 বছর পর 1789 খ্রিস্টাব্দে স্টেটস জেনারেল আহ্বান করছেন, তখন কিন্তু সাধারণ যে তৃতীয় সম্প্রদায় তারা কিন্তু বলল যে তারা
নিয়ম অনুযায়ী, স্টেট জেনারেলের নিয়ম অনুযায়ী তারা কিন্তু শ্রেণী পিছু ভোটের পরিবর্তে মাথা পিছু ভোটের দাবি জানালো। শুধু তাই নয়, মাথা পিছু ভোট ছাড়াও তারা যৌথ অধিবেশনের কথা বলল এবং রাজা বাধ্য হলেন স্টেট জেনারেল বন্ধ করে দিতে। পরের দিন এসে যখন তৃতীয় সম্প্রদায়ের মানুষরা দেখলেন যে সেখানে তালা দেওয়া রয়েছে, তারা তখন পার্শ্ববর্তী মাঠে, টেনিস কোর্টের মাঠে গিয়ে তারা শপথ নিলেন যে যতদিন না নতুন সংবিধান রচনা হচ্ছে ততদিন পর্যন্ত তারা ঐক্যবদ্ধ থাকবে। এবং শুধু ঐক্যবদ্ধই থাকবে তাই নয়, ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি তারা কিন্তু নতুন সংবিধান রচনা করবে। তো 1789 সাল থেকে 1791 সাল পর্যন্ত তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিল এবং তারা নতুন সংবিধান রচনার কাজে কিন্তু হাত দিয়েছিল। এইখানে এই যে সংবিধান সভাটি তৈরি হলো, সেখানে বলা হয়েছিল ব্যক্তি এবং নাগরিক অধিকার ঘোষণাপত্রের কথা বলা হয়েছিল। সেখানে প্রথমে বলা হয়েছিল যে সাধারণ মানুষ জন্মগতভাবে স্বাধীন এবং শুধু তাই নয়, তার সমান অধিকার রয়েছে, বাক স্বাধীনতা, ধর্মবিশ্বাসের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, তার উপর সেই বিষয়ে মানুষ কিন্তু সকল রকম সুযোগ সুবিধা ভোগ করার কথা বলা হয়েছিল। 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই এই সময় ফ্রান্সে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, সাধারণ মানুষ ভিড় করেছিল এবং রাজতন্ত্রের ব্যর্থতা এবং অভিজাত এবং যে সুবিধাভোগী শ্রেণীর যে সাধারণ মানুষদের ওপর অত্যাচার, সব কিছু মিলিয়েই সাধারণ মানুষের রাগ গিয়ে পড়েছিল বাস্তিল দুর্গের ওপর, যেহেতু বাস্তিল দুর্গ ছিল এই ফরাসি বুর্বো রাজাদের নিরঙ্কুশ রাজতন্ত্রের প্রতীক। এবং তারা বাস্তিল আক্রমণ করেন এবং বাস্তিল আক্রমণ করার ফলশ্রুতি হিসেবে 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই বাস্তিল দুর্গের পতন হয় এবং যেখানে সাধারণ মানুষ আটকে রাখা হয়েছিল তাদেরকে বন্দিত্ব দশা থেকে মুক্ত করা হয়, অস্ত্রশস্ত্র লুণ্ঠন করা হয়। এই ঘটনাটিকেই কিন্তু ফ্রান্সের ইতিহাসের জলবিভাজিকা বলা হয়, কারণ এই 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই যে বাস্তিলের পতন ঘটলো, এর ফলশ্রুতি হিসেবেই আমরা কিন্তু পরবর্তীকালে দেখতে পাচ্ছি যে বাস্তিল দুর্গের এই যে পতনটাই কিন্তু সমগ্র ফ্রান্সে বিপ্লবটাকে ছড়িয়ে দিয়েছিল। এবং এই জুলাই মাস, এই 14 জুলাই দিনটিকে এই পরিপ্রেক্ষিতে বলে রাখি, 14 জুলাই দিনটিকেই কিন্তু ফ্রান্সের আজও স্বাধীনতা দিবস হিসেবে কিন্তু পালন করা হয়। তো বাস্তিলের পতনের পর আমরা জানি যে ফ্রান্সে আমরা পড়ব যে ফ্রান্সে কিন্তু নিরঙ্কুশ রাজতন্ত্রের পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে এবং সংবিধান সভার কথা তো এক্ষুনি বললাম, সেই সংবিধান সভা অনুযায়ী রাজার হাতে কিছু ক্ষমতা কুক্ষিগত করা হচ্ছে, বেশিরভাগ ক্ষমতাই দেওয়া হচ্ছে এই সংবিধান সভার ওপরে। যদিও রাজা কে মোটামুটি বন্দি করা হলেও দেখা যাচ্ছে তিনি রাজপ্রাসাদেই থাকতেন, কিন্তু প্রাশিয়ার তৎকালীন যিনি সেনাপতি ব্রাউনসউইক ঘোষণা করেছিলেন যে এবার সময় এসছে ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, স্পেন, নেপলস প্রমুখ দেশগুলোকে ঐক্যবদ্ধ করে ফ্রান্স আক্রমণ করার, কারণ ফ্রান্সের রাজতন্ত্র কিন্তু সেখানে আক্রান্ত। সাধারণ মানুষ কিন্তু সেখানে রাজাকে বন্দি করে রেখেছে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের রাগ গিয়ে পড়ছে রাজার ওপর এবং এর ফলশ্রুতি হয়েছিল মারাত্মক। ফ্রান্সে এই সময় দুটি দলের কথা আমরা জানি, একটি হচ্ছে জ্যাকোবিন দল, অন্যটি হচ্ছে জিরোন্ডিন দল। এই জিরোন্ডিনরা ছিল অনেকটাই নরমপন্থী, কিন্তু জ্যাকোবিনরা ছিল চরমপন্থী। এই জ্যাকোবিনরা ব্রিটেন ক্লাবে ঐক্যবদ্ধ হতো এবং এরা জ্যাকোবিন মাঠে সভা করত বলে এই দলটিকে বলা হয় জ্যাকোবিন দল। আমাদের ভারতবর্ষে বলে রাখি এই প্রসঙ্গে, টিপু সুলতান কিন্তু এই জ্যাকোবিন দলের অন্যতম সদস্য ছিলেন, যাকে আমরা মহীশূর শার্দুল বলি। তো তিনিও ছিলেন এই জ্যাকোবিন দলের অন্যতম সদস্য। তো এর পরিপ্রেক্ষিতে আমরা এবার পড়ব সেটাকে হচ্ছে যে ফ্রান্সে রাজা যখন আমরা দেখতে পাচ্ছি যে রাজা যখন বন্দী হচ্ছেন, সেই সময় কিন্তু সাধারণ মানুষ সন্দেহ করছেন যে রাজার সঙ্গে হয়তো এই বৈদেশিক শক্তিগুলোর কোনো রকম যোগ রয়েছে। তার জন্য সাধারণ মানুষের মধ্যে রাজতন্ত্রের বিরুদ্ধে একটা মত তৈরি হচ্ছে নিজেদের মধ্যে। তারা ভাবছে তারা যে রাজা হয়তো তাদের বিরুদ্ধাচরণ করছে, যদিও তারা কিন্তু নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ছিল। সাধারণ মানুষ রুটি, চা, চিনি প্রমুখ যে নিত্য নৈমিত্তিক যে জিনিস তারা খেত,
বিশেষ করে রুটি সব কিছুর দাম অত্যন্ত বেড়ে যাওয়ায় তারা কিন্তু ধীরে ধীরে গ্রাম ছেড়ে শহরে চলে আসতে থাকে। এবং সেই সময় রাজা রানী ছিল টুইলারিস বলে একটি রাজপ্রাসাদে, সেখানে গিয়ে তারা বিক্ষোভ দেখায় এবং বিক্ষোভ দেখালেও শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 1792 খ্রিস্টাব্দের 10ই আগস্ট শেষ পর্যন্ত রাজার দেহরক্ষীদের হত্যা করে সাধারণ মানুষ কিন্তু এই প্রাসাদ দখল করে এবং তারা অনুমান করছে যে রাজা যেহেতু বৈদেশিক শক্তির সঙ্গে জড়িত রয়েছে, সুতরাং রাজাই হচ্ছে গিয়ে রাজাকে হত্যা করলেই হয়তো তাদের এই সকল সমস্যা থেকে সমাধান হবে। এবং এই সময় আমরা দেখতে পাচ্ছি যে মেয়েরাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, বিশেষ করে মাদাম দ্য গুজ, তারপরে মাদাম রোলা প্রমুখ নাম আমরা পাই। এবং তারাও কি করছে না, তারা কোলে কাঁখে তাদের সন্তানদের নিয়ে রুটির জন্য তারা কিন্তু রাজা বা রানীর কাছে দরবার করছে যে তাদেরও যেন খাবার যাতে তারা পায় সেই জন্য তারা দরবার করছে। তো এই যে 1792 খ্রিস্টাব্দের 10ই আগস্ট এই যে সাধারণ মানুষ রাজাকে রাস্তায় নামিয়ে আনলো, এটাকেই কিন্তু ঐতিহাসিক লেফেভার বলছেন যে দ্বিতীয় ফরাসি বিপ্লব। শুধু তাই নয়, এর পরিপ্রেক্ষিতে সেপ্টেম্বর হত্যাকাণ্ডের কথাও আমরা পড়ব। সেপ্টেম্বর হত্যাকাণ্ড হচ্ছে সমকালীন যে সেপ্টেম্বর হত্যাকাণ্ডে আমরা দেখতে পাচ্ছি যে সমকালীন যিনি জ্যাকোবিন বা নেতা ছিলেন বা জিরন্ডিনরা ছিলেন এবং জ্যাকোবিনদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েই কিন্তু তারা ফরাসি ফ্রান্স শাসন করতেন এবং রাজার সঙ্গে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই মতবিরোধ হতো। এবং প্রথম দিকে রাজার সঙ্গে জ্যাকোবিন এবং জেরন্ডিন দলের মতবিরোধ হলেও পরবর্তীকালে আমরা রাজার মৃত্যুর পর দেখতে পাচ্ছি জ্যাকোবিন এবং জেরন্ডিনদের মধ্যে কিন্তু মতবিরোধ হচ্ছে। এবং সেপ্টেম্বর হত্যাকাণ্ডে যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে তার নাম ছিল ম্যারেটের নেতৃত্বে জ্যাকোবিনরা তারা কারাগারে ঢুকে তারা যারা রাজতন্ত্রের সমর্থক সেই যাজক অভিজাতদের হত্যা করে। এটাকেই বলা হয় সেপ্টেম্বর হত্যাকাণ্ড। তখন কিন্তু জ্যাকোবিন বা জেরন্ডিন যেই দলের কথাই বলি না কেন তারা কিন্তু এই ঘটনার কোনো রকম প্রতিবাদ করেনি। এবং আমরা এর পরে যেটা দেখব সেটা হচ্ছে যে রাজাকে কিভাবে হত্যা করা হলো। শুধুমাত্র যে সেপ্টেম্বর হত্যাকাণ্ডের, আচ্ছা এই সূত্রে বলে রাখি, সেপ্টেম্বর হত্যাকাণ্ডের কথা কিন্তু আমরা যারা গল্পের বই পড়তে ভালোবাসি তারা চার্লস ডিকেন্সের আর টেল অফ টু সিটিজ তার মধ্যে কিন্তু এই ঘটনার কথা রয়েছে, তোমরা পড়তে পারো। এর পাশাপাশি চলে আসি এবার রাজাকে হত্যা করা হচ্ছে 1793 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি এবং সেখানে গিলোটিনে হত্যা করা হচ্ছে রাজাকে। কারণ খবর পাওয়া গেছিল যে রাজা লুকিয়ে পালিয়ে যেতে চাইছেন ছদ্মবেশে এবং বহির যে দেশগুলো ছিল সেই দেশগুলোর সঙ্গে তিনি কিন্তু যোগাযোগ রাখছেন। এই সন্দেহেই জ্যাকোবিন দল এবং জেরন্ডিন দল যৌথভাবে রাজাকে হত্যা করে। শুধু রাজাই নয়, রানীকেও হত্যা করেন। রানী ছিলেন আতওয়ানেতকেও কিন্তু গিলোটিনে হত্যা করা হয়েছিল। গিলোটিন হচ্ছে মানে শিরশ্ছেদ করার এক ধরনের যন্ত্র। তো গিলোটিনে হত্যার পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে দলটা শাসন ক্ষমতায় আসছে জেরন্ডিন দলকে সরিয়ে, সেই দলটা হচ্ছে রোবস্পিয়ারের নেতৃত্বে জ্যাকোবিন দল। জ্যাকোবিন দল কিন্তু ফ্রান্সে কোনো রাজতন্ত্র প্রতিষ্ঠা করেনি। তারা বুঝতে পেরেছিল যে রাজার অবর্তমানে একদিকে হচ্ছে বহিঃশত্রুর আক্রমণ, ইংল্যান্ড, স্পেন, অস্ট্রিয়া, প্রাশিয়া, নেপলস প্রমুখ দেশের আক্রমণ তারা একটা জোটবদ্ধ করেছে এবং সেই জোটবদ্ধ করে তারা যে কোনো সময় আক্রমণ করতে পারে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে শুধু তাই নয়, ফ্রান্সের আভ্যন্তরীণ ক্ষেত্রেও বিদ্রোহ দেখা দিচ্ছে। সেখানে কৃষকরা লাভেন্ডি, বুর্দো, তুর্গ প্রমুখ বিভিন্ন জায়গা থেকে, ব্রিটানি প্রদেশ থেকে দেখা যাচ্ছে 80টা প্রদেশের মধ্যে প্রায় 60টি প্রদেশেই সে সময় বিদ্রোহ দেখা দিয়েছিল। আচ্ছা, এটি বলার আগে আমি একটু বলে নিই যে ন্যাশনাল কনভেনশন বা জাতীয় মহাসভাটা কি।
1789 থেকে 1791 সালে যে সংবিধান সভা তৈরি হয়েছিল, পরবর্তীকালে সেটি হয়েছিল জাতীয় মহাসভা বা যেটাকে আমরা বলি ন্যাশনাল কনভেনশন। এখানেও কিন্তু সকলের ভোটাধিকারের কথা বলা হয়নি, সম্পত্তির ভিত্তিতে ভোটাধিকারের কথা বলা হয়েছিল। শুধু তাই নয়, এখানে বলা হয়েছিল যে শ্রমজীবী বা যারা আর কি গৃহভৃত্য তারা কোনো রকম ভোটাধিকার পাবে না, মেয়েদেরও কোনো রকম ভোটাধিকারের কথা কিন্তু স্বীকার করা হয়নি। এবং এখানে এছাড়াও বলা হয়েছিল যে এখানে জেরন্ডিন দল, জ্যাকোবিন দল এবং নিরপেক্ষ বা স্বাধীন কোনো দল শাসন ক্ষমতা বিস্তার করতে পারবে। তো রাজার মৃত্যুর পর এবং রাজার বিচার কিন্তু এরাই করেছিল, এই ন্যাশনাল কনভেনশনই কিন্তু রাজাকে গিলোটিনে হত্যা করার আদেশ দিয়েছিল। তো এই যে জ্যাকোবিন দল পরবর্তীকালে জেরন্ডিন দলকে সরিয়ে সকল ক্ষমতা দখল করলো, তারা কিন্তু এসেই একটা সংকটময় পরিস্থিতির সূচনা করলো, সেটাকে বলা হয় সন্ত্রাসের রাজত্ব বা ভয়ের রাজত্ব। এক্ষুনি বললাম যে একদিকে আভ্যন্তরীণ বিদ্রোহ, অন্যদিকে বৈদেশিক আক্রমণ, সবকিছুর পরিপ্রেক্ষিতে তখন দরকার ছিল শান্তি প্রতিষ্ঠা ফ্রান্সে। তো শান্তি প্রতিষ্ঠার জন্য রোবস্পিয়ার তিনি কতগুলো কমিটি তৈরি করলেন। প্রথমেই হচ্ছে সেটা পড়ব সাধারণ বা গণনিরাপত্তা কমিটি। তার দায়িত্বই ছিল হচ্ছে শাসন শৃঙ্খলা রক্ষা করা। এর একদম ওপরের যিনি দায়িত্বে ছিলেন তিনি ছিলেন রোবস্পিয়ার। এছাড়া বিভিন্ন বিচারালয় তৈরি করা হয়েছিল, বিনা বিচারে গ্রেপ্তার করা হতো, আদালতে তাদের বিনা পরোয়ানায় তাদেরকে গ্রেপ্তার করে এনে আদালতে নিক্ষিপ্ত করা হতো, নির্বিচারে হত্যা করা হতো গিলোটিনে, ইত্যাদি বিভিন্ন রকম শাসনযন্ত্রের সাহায্যে সন্ত্রাস তৈরি করে বা ভয়াবহতা তৈরি করে কিন্তু ফ্রান্সে এই সন্ত্রাসের শাসন তৈরি করেছিলেন রোবস্পিয়ার। এবং রোবস্পিয়ারের একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল, তার যারা বিরোধিতা করত তাদেরকেও তিনি কিন্তু হত্যা করতেন, বিশেষ করে মাদাম রোলা, এবং এরা কিন্তু প্রত্যেকেই ছিল জ্যাকোবিন দলের সদস্য। তাদেরকে প্রত্যেককে তিনি, দাঁতো, হিবার্ট, প্রত্যেককে তিনি কিন্তু হত্যা করেছিলেন। এবং সন্ত্রাসের রাজত্বের ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে শুধু যে সন্ত্রাসের রাজত্ব আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল তাই নয়, কিছু কিছু যেমন শ্রমিকদের নিম্নতম মজুরি আইন, ভূমিদাস প্রথার উচ্ছেদ, দ্রব্যমূল্য বৃদ্ধি হ্রাস ইত্যাদি কিছু সমাজ সংস্কারমূলক কাজ করলেও তাদের যে মূল উদ্দেশ্য ছিল অর্থাৎ শান্তি প্রতিষ্ঠা, সেটা সম্ভব হয়েছিল বলে সমকালীন ঐতিহাসিকরা বা বর্তমান ঐতিহাসিকরা মনে করেন। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা বলে রাখি, হলেও মানে শান্তি প্রতিষ্ঠা হলেও এই সন্ত্রাসের রাজত্ব টিকে ছিল কিন্তু ঠিক 1 বছর। 1793 সালের 2রা জুন শুরু হয়েছিল এবং পরবর্তীকালে 1794 সালের 27 জুলাই কিন্তু রোবস্পিয়ারকে গিলোটিনে হত্যার মাধ্যমে কিন্তু এই সন্ত্রাসের শাসনের অবসান ঘটেছিল। এর পরিপ্রেক্ষিতে আরেকটু বলে নিই যে সেই সময় শুধুমাত্র ফরাসি বিপ্লব কিন্তু শুধুমাত্র ফ্রান্সেই নয়, ফ্রান্সের বাইরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ডে, বিশেষ করে ইংল্যান্ডে, তারপরে বেলজিয়াম প্রমুখ জায়গায় যে সাম্য, মৈত্রী এবং এই যে স্বাধীনতার অধিকার, সেটা কিন্তু এই জাতীয়তাবোধ বা গণতন্ত্রের আদর্শ প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিল। এবং এই ফরাসি বিপ্লবে মেয়েদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তো আগেই আলোচনা করেছি। এছাড়া গুজবের কথাও বলা যায়, বিভিন্ন সময় বিভিন্ন রকম গুজব রটতো যে এক্ষুনি হয়তো রাজার অভিজাতরা হয়তো গুন্ডা সেনাবাহিনী পাঠাচ্ছে তাদেরকে হত্যা করার জন্য, কৃষকদের হত্যা করার জন্য, বা কখনো কখনো গুজব রটতো যে রাজপ্রাসাদে প্রচুর কামান জড়ো করা হয়েছে সাধারণ মানুষের ওপর গুলি বৃষ্টি করার জন্য। তো ইত্যাদি নানা রকম গুজবের সৃষ্টি হয়েছিল, যেগুলোও কিন্তু ফরাসি বিপ্লবে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছিল যে রাজতন্ত্রের বিরোধিতা করার জন্য। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই যে জনগণের ইচ্ছার উপর ভিত্তি করে জাতীয়তাবাদ, গণতন্ত্রের প্রসার, পরবর্তীকালে কিন্তু ফ্রান্সে আবার আমরা রাজতন্ত্রের উত্থান দেখতে পাই নেপোলিয়নের সময়, এবং পরবর্তীকালে 3য় নেপোলিয়নের সময়ও আমরা দেখতে পাই। তো রাজতন্ত্রের অবসান কিন্তু ফরাসি বিপ্লবের ফলে হয়নি। ফরাসি বিপ্লবের ফলে যেটা হলো সেটা হচ্ছে সাধারণ মানুষ তারা গণতন্ত্র এবং জাতীয়তাবোধের সন্ধান পেল এবং জনগণের ইচ্ছাই যে আইন সেটাই কিন্তু প্রতিষ্ঠিত হলো। এবং এর পরিপ্রেক্ষিতে তোমাদের বলে রাখি যে ফ্রান্সে এই জুলাই মাসটাকে কিন্তু অন্যতম বিপ্লবের দিন বলে ঘোষণা করা হয়। এবং জুলাই মাসে পরবর্তীকালে আমরা পড়বো জুলাই বিপ্লব, সেটিও জুলাই মাসে হয়েছিল। এরপরে ফেব্রুয়ারি বিপ্লব 1848 খ্রিস্টাব্দে, এটি ফেব্রুয়ারি মাসে হলেও মোট কথা 3টি বিপ্লবই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ফ্রান্সেই হয়েছে।
আর যেটুকু তোমাদের বাদ গেল সেটুকু হচ্ছে যে থার্মোডোরীয় প্রতিক্রিয়া, যেটাকে রোবস্পিয়ারকে যে হত্যা করা হলো সেটাকে বলা হয় থার্মোডোরীয় প্রতিক্রিয়া, এবং সেটি হয়েছিল 1794 সালের 27 জুলাই রোবস্পিয়ারকে হত্যা করা হয়েছিল গিলোটিনে, এবং তিনি লাল সন্ত্রাস তৈরি করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে সন্ত্রাসের রাজত্ব কিছুটা হলেও ফ্রান্সকে শান্তি দিয়েছিল, 1 বছরের জন্য হলেও ফ্রান্সকে শান্তি দিয়েছিল। এই বিপ্লবের এই চূড়ান্ত যে কি বলবো, চূড়ান্ত যে আগুন বা চূড়ান্ত যে ক্ষমতা, ঠিক আছে, বিপ্লবের যে মানে সাংঘাতিক যে একটা ক্ষমতা, সেখান থেকে সাধারণ মানুষকে কিছুদিনের জন্য হলেও কিন্তু শান্তি দিয়েছিল। তো আমার পড়ানো শেষ, এবার তোমাদের কিছু অ্যাসাইনমেন্টের প্রশ্ন দিই, তোমরা একটু লিখে রাখবে এবং চেষ্টা করবে সেটি লিখে সংশ্লিষ্ট বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাকে দিয়ে একটু কারেকশন করিয়ে নিতে। প্রথম প্রশ্ন হচ্ছে, ফরাসি বিপ্লবকে কেন অভিজাত বিপ্লব বলা হয়? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সন্ত্রাসের রাজত্ব কি? তৃতীয় প্রশ্ন হচ্ছে, ফরাসি বিপ্লবের পেছনে দার্শনিকদের অবদান কি ছিল? তোমরা লিখবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, মাস্ক ব্যবহার করবে আর নিয়মিত পড়াশোনা করবে।